ইদানিং অফিসে কাজের এত প্রেশার বেড়েছে যে বেচারা ইরফানের রাতের দিন এক করে কাজ করা লাগে। হাউস বিল্ডিংয়ের প্রজেক্টটা নিয়ে আজকে একটা সপ্তাহ ইরফান দৌড়াদৌড়ির মাঝে আছে। অন্যদিকে রুবি ওড়াধুরা টাকা ওড়াচ্ছে। সন্ধ্যায় বাসায় এসে চেঁচামেচি শুরু করে ইরফান। বহুত মেজাজ খারাপ তার। বাসায় এসে সরাসরি রুবির উপরে রাগারাগি শুরু করে সে। বেলি আজ নিজের ঘরেই আছে। অজু করে এসে জায়নামাজে দাঁড়িয়েছে মাত্র। এসে নামাজ পড়বে বলে। আর ওই রুমে চিল্লাপাল্লা চলছে। রুবি, তুমি টাকা তুলেছ? কিসের টাকা? কিসের টাকা মানে? আমার এটিএম কার্ড দিয়ে টাকা তুলো নাই তুমি? পুরো 25,000 টাকা উইথড্র করা হয়েছে আজকে। কে জানি, আমি তো তুলিনি। কার্ড কোথায়? ডয়ারেই তো আছে। টাকা তুলবে কে তাহলে? রুবি কিছুক্ষণ চুপ থেকে আবার বলা শুরু করে। আমি যখন ওয়াশরুমে ঢুকেছিলাম, বেলি রুমে আসছিল। পরে দেখলাম বেলি বাহিরে গেছে। তারপর আমি ঘুমিয়ে গেছি। তাহলে এর মিনিং কী দাঁড়ায় ইরফান? তার মানে বেলি? হতেই পারে, অসম্ভবের কিছু না। কিন্তু ও পিন নাম্বার জানবে কিভাবে? আরে আজব তো, আমরা তো কতবারই জোরে জোরে বলেছি। এতদিন সুযোগ পায়নি, আজ কাজে লাগিয়ে ফেলেছে। রুবি জানতো ইরফানের মেজাজ খারাপ থাকলে সে সব কথা বিনা বাজ বিচার না করেই হুটহাট সিদ্ধান্তে উপনীত হয়। তাই সে শুকনো গলায় শুকনো পাতায় আগুনের চিঙ্গারি দিয়েছে মাত্র। আর আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেছে। ইরফান টাইটা খুলে সোজা বেলির রুমে যায়। বেলি তখন রুকু ছেড়ে দাঁড়িয়েছে মাত্র। অমনি বেলিকে টেনে নিয়ে সামনে দাঁড় করায়। আমার রুমে গেছিলি আজকে? হ্যাঁ, ঝাড়ু দিতে। বাহিরে গেছিলি কেন? এমনি গিয়েছিলাম। এমনি? এমনি গেছস তুই? হ্যাঁ। বলার সাথে সাথে বেলির গালে ঠাস করে চর বসিয়ে দেয় ইরফান। বেলি থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে যায়। ইরফান এবার এলো পাতারিগুলো শলার ঝাড়ু দিয়ে ইচ্ছা মতো বাড়ি দিচ্ছে বেলিকে। বেলি বুঝতেই পারছে না কোন অপরাধের জন্য তাকে মারা হচ্ছে। মাগো মাগো করে চাপা স্বরে আর্তনাদ করছে মেয়েটা। তো সাহস হয় কিভাবে? মাগো, চুপ, একদম চুপ। তুই কোন সাহসে আমার এটিএম কার্ডে হাত দিছস? আমি জানি না কিছু। কসম আল্লাহর, আমি জানি না কিছু। টাকা তুলে কি করছিস বল? বল, টাকা কাকে দিছিস? কিসের টাকা? এসব কি বলেন? চুপ, খবরদার মিথ্যা বলবি না। একদম মেরে ফেলে রাখবো তোকে। আমি তো সব কিনে এনে দিলাম। তুই কোন সাহসে আমার রুমে ঢুকলি? চোর কোথাকার! যেই ঘরে খাস ওই ঘরে চুরি করস? খোদার কসম, আমি এই সব করি নাই। আপনি শুনেন, আমি কিছুই করি নাই। আজকে তোকে মেরেই ফেলবো, আমি মেরেই ফেলবো। এই বলে এলো পাথারি লাথি শুরু করে দেয় ইরফান। ধাক্কা দেওয়ায় খাটের কোণা গিয়ে মাথায় লাগে বেলির। হালকা ফেটে রক্ত বেরিয়ে আসে কপালে থেকে। শলার ঝাড়ু দিয়ে মারাতে হাতে আর গলার নিচে কয়েকটা শলা ভেঙে ঢুকে যায়। বেলি তখন চোখ মুখে অন্ধকার দেখছে। সেই সময়ই মিনু দৌড়ে আসে। ইরফানের মারার মাঝে দিয়েই বেলিকে জড়িয়ে ধরে মিনু। ভাই, কি করতেছেন? ভাই, থামেন থামেন। ওই, তুই সর এখান থেকে। আজকে ওকে মেরেই ফেলবো। কেন ভাবে কি আছে? চুরি করছে। আমার খেয়ে আমার পরে আমার ঘরে চুরি করে ওই। ভাই, এসব কী কন আপনি? সর তুই, না হয় তোকেও বের করে দেবো বাসা থেকে। ভাই, থামেন আগে। আর আমার থাকা ইচ্ছাও নাই। ওই চোর আমার রুম থেকে চুরি করছে। এত টাকা দিয়ে কি করছে ও? ভাই, আপনি এসব কী কন? ভাবি টাকা পাইব কই থেকে? এটিএম কার্ড দিয়ে 25,000 টাকা তুলছে। আপনার মাথায় কি সমস্যা? এক থাপ্পড়ে গালের দাঁত ফালিয়ে দেব বেদব। কাজের মেয়ের মতো থাক। ভাই, আমি কামের মাইয়া, আমি জানি। আপনি তো তার থেকেও খারাপ। মিনু অনেক তর্ক বিতর্ক করে মিনু ইরফানের সাথে। তারপর মিনু অনেক রেগে যায়। বেলি ফ্লোরেই শুয়ে আছে। বেলি ভাবির ছোট ভাবি ডাইকা ঘরে নিয়ে পা টিপাইছে। পরে ভাবি আইসা পড়ছে। পরে ঘর ঝাড়ু দিতে গেছিল। আমি বেলি ভাবিরে নিয়ে বাহিরে গেছিলাম। বেশি দূরে যায়নি, তাও ভাবি বাসায় নিচেই ছিল। আমি গিয়ে ভাবির জামা কাপড়গুলো আনছি টেইলার্সের দোকান থাইকা। এর পরে ছোট ভাবি বাহিরে গেছে ফিরছে সন্ধ্যা রাগ দিয়া। আসার সময় হাতে অনেকটি ব্যাগ আসিল। এবার তার এগিয়ে জিজ্ঞান সে মিশা কথা কিল্লেগা কইছে বেলি ভাবির নামে। হেতিও তো বেলি ভাবির অনেক গালমন্দ করে, থাপ্পড় মারে। তখন কিছু দেখেননি আপনি? হেতির কথা আয়া নির্দোষ মাইয়াডারে এমনি ফিরাইলেন। যাইয়া দেখেন ছোট ভাবি ঘরে বইয়া বইয়া তার মায়ের এইসব কয়া আর হাসে। শুনেন ভাই,
আমি রাত খাই আমি রদ খাইটা খাই, আমার কামের অভাব পড়তো না। তাই আল্লাহ একজন আছেও পড়ে, এরা মনে রাখেন। মিনুর কথাগুলো শুনে ইরফানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এসব কি বলল মিনু? এত দ্রুত এতগুলো কথা কিভাবে বলে দিল মিনু? ইরফান ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ওই দিক মুখ করে পড়ে আছে বেলি। মিনু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নীরবে কাঁদছে। এতটা নির্মমভাবে কেউ কাউকে মারতে পারে তা জানা ছিল না মিনুর। ইরফান নিজের রুমের দরজার কাছে যায়। রবি তখন রিল্যাক্স মুডে ম্যাগাজিন পড়ছে। রবির ধারণা ইরফান হয়তো আজ বেলিকে জনমকার মার মারছে। রবি অনেক খুশি এতে। ইরফান রুমের মধ্যে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকে রুবির দিকে। রুবির মুখে দারুণ খুশির ছাপ। এখন ইরফান বলা শুরু করে, তুমি যে এত ভালো মিথ্যা বলতে পারো জানা ছিল না তো। ইরফানের কথায় চোখ বড় করে তাকায় রুবি। ইরফানের মুখ থেকে এমন কথা আশা করেনি সে। মানে, টাকা খরচ করলে তুমি, নাম দিলা বেলির, কেন? কী সব বলো উল্টাপাল্টা? কার তো বেলি নিয়েছে। তুমি বাসা থেকে বের হও নাই? একদমই না। তুমি কি আমাকে আর কত হিপোক্রেট বানিয়ে রাখতে চাও? দেখো ইরফান, অতিরিক্ত কথা আমার পছন্দ না। দুপুরে বাসা থেকে বের হলে তুমি, ফুর্তি করলো তুমি, শপিং করলো তুমি, আর আমাকে একটা বানোয়াট গল্প শুনিয়েছ যে বেলি টাকা উইথড্র করেছে আমার নামে কান ভারী করে। ওই মেয়ে, ওর সাহস কত বড়! আজ ওর খবর আছে, খবর করে ছাড়বো আমি। খবরদার রুবি, খবরদার ওই রুমে যাবা না। ব্লাডি মিথ্যাবাদী! ওই বেচারি তো মার খেয়ে চুপ করে পড়ে আছে মাটিতে, তবুও তোমার নামে একটা কথাও বলেনি। আর তুমি রুবি তো খুব ভালো করে এই বেলিকে আমি সহ্য করতে পারি না, তাই তুমি ইচ্ছা করে ওকে আমার হাতে মায়ের খাওয়া, তাই না রুবি? শাট আপ, শাট ইউ ফুল! ইরফানের আর সহ্য হয়নি। রবিকে খাট থেকে নামিয়ে ঠাটি এক চর বসিয়ে দেয়। বেয়াদব, অনেক সহ্য করেছি, আর না। আমার টাকা পয়সাগুলো তুষের মতো উড়িয়ে আরেকজনের ঘাড়ে দোষ চাপাও? কেমন মেয়ে মানুষ তুমি? তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তুললাম আমি হাত। কি করবা এখন? তোমাকে একটা চর দিয়েছি মাত্র, আর তোমার কান কথা শুনে আমি গর্ধব যে ইচ্ছা মতো দিনের পর দিন বেলির উপর টর্চার করেছি, তার বেলায় কিছু না, তাই না? মিস্টার ইরফান আহমেদ, তোমাকে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি, আমি এক বাপের মেয়ে না। তোমার মতো মেয়ে মানুষের থেকে কি আর করতে পারে? যাও তোমার ধনী বাপের কাছে গিয়ে নালিশ করো, আর আমার নামের বিচার সভার আয়োজন করো। যাও, অবশ্যই যাব। তোমার আর ওই থার্ড ক্লাস মেয়ের রাতের ঘুম যদি আমি না হারাম করেছি, আমার নাম রুবি না। এই সব বলে রবি বাসা থেকে বের হয়ে যায়। রাত প্রায় 10টা 30 বাজে। এত রাতে একা একা বের হয়ে যায় রুবি। গন্তব্যস্থল বাপের বাড়ি। আজ এই প্রথম ইরফান তার কথা আমলে নেয়নি, উল্টো তাকে চর মেরেছে। এটা তার সহ্য হয়নি। ইরফান অনেক বদমেজাজি ছেলে, তার অল্পতেই মেজাজ বিগড়ে যায়। খাটের উপরে বসে পড়ে ইরফান। মাথা পুরো হ্যাং হয়ে আছে তার। স্যালারি যা পায় তার বেশি অর্ধেকটাই খরচ করে রুবি। সেভিংস হতেও হয় না। আজ একসাথে 25,000 টাকা তোলায় তার মাথা গরম হয়ে গেছে। হুট করে বেলির কথা মনে পড়ে। সেই দিন রাতে বলেছিল গা হাত পা ব্যথা করে তার, কিন্তু আজ এলো পাথারি লাথিগুলো মেরেছে ইরফান। তার জানা নেই মেয়েটা কী অবস্থায় আছে এখন। অফিস থেকে এসে চেঞ্জও করেনি সে। স্থির হয়ে বসে থাকতে না পেরে বেলির রুমের সামনে গিয়ে দাঁড়ায়। মিনু তখন হাত পা টিপে দিচ্ছিল বেলির আর কাঁদছে। ভাবি, ও ভাবি, ভাবি গো, কথা কন না কে? ও ভাবি, ভাবি এইদিকে ফিরেন, শলার মাথাটি বাইর কইরা দেই। সাই, এদিকে ফিরেন ভাবি। মিনু ঘুরিয়ে দেয় বেলিকে। উল্টাপাল্টা লাথি দেওয়ায় পুরো শরীর নিথর হয়ে আছে বেলির। হয়তো শরীরের যন্ত্রণার জন্যই চুপ করে চোখ বন্ধ করে আছে বেলি। মিনু হু হু করে দেয় আবারও। কেমন করে ফিরাইল? আরে শলারি কেমনে ঢুইকে গেছে? ভাবি, ও ভাবি। পরে মিনু আস্তে আস্তে করে আর হাত আর গলা থেকে শলার মাথাগুলো বের করে দেয়। বের করার সময় ব্যথায় কুকিয়ে ওঠে বেলি। ইরফান তখনও দরজার সামনে দাঁড়িয়েছিল। বেলি ককিয়ে ওঠার আওয়াজে
পর্দার কাপড়গুলো মুষ্টিবদ্ধ করে নেয় ইরফান। বের করার সময় ব্যথায় কোকিয়ে ওঠে বেলি। ইরফান তখনও দরজার সামনে দাঁড়িয়েছিল। বেলির কোকিয়ে ওঠার আওয়াজে পর্দার কাপড়গুলো মুষ্টিবদ্ধ করে নেয় ইরফান। মেয়েটা কতটা কষ্টে আর ব্যথার পরে এইভাবে আর্তনাদ করে উঠতে পারে। ইরফান যে ততটা মনুষ্যবিহীন পুরুষ, সে এখন উপলব্ধি করতে পারছে। মিনু গরম পানি আনতে যাবে বলে দরজার কাছে যায়। তখনই ইরফানকে দেখে। এমনি কেউ কাউরে ফিরায়নি ভাই। ভাবি কাউরে কিছুই কয় না, ঘরের একটা কোণার মধ্যেও ফইরা থাহে। হের পরেও এমনি ফিরান তারে। মইরা গেলে একদিন বুঝবেন ভাই, দেখেন আমি কইলাম তো, বুঝবেন একদিন আপনি। এটা বলে মিনু রান্নাঘরে চলে যায় আর ইরফান দরজা থেকেই বেলির দিকে তাকিয়ে আছে। হাতের কয়েক জায়গা থেকে ফোঁটা ফোঁটা রক্ত, কপালটাও ফুলে রক্তগুলো শুকিয়ে আছে। বেলি তখনও চুপ করে দম খুঁটে শুয়ে আছে। রান্নাঘর থেকে পানি নিয়ে আসে মিনু। ইরফান তখনও দাঁড়িয়ে আছে সেখানে। মিনু গরম পানি রেখে দরজার কাছে এসে দাঁড়ায়। ভাই আপনি যান, ফ্রেশ হয়ে নেন, আমি ভাবির গাডা মুইসা দিয়া খাবার দিমুনে। ওর কি বেশি খারাপ লাগে? তাহলে ডক্টর খবর দেই। না থাউক, ডাক্তার রেজি গেলে কি কইবেন আপনি যে বউরে ফিডাইছেন? মানুষ জানে কি লাভ ভাই, আমি এই ভাবির মালিশ কইরা দিমুনে, আপনি যান এইখান থেকে। মিনু দরজা বন্ধ করে দেয়। ইরফান মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নিজের রুমের দিকে পা বাড়াতেই বেলির রুম থেকে আর্তনাদ ভেসে আসে। ও মা গো, ভাবি বেশি ব্যথা করে? মিনু ডইল না, আর পানি দিও না জলে। ভাবি রক্তগুলি মুইসা দেই। ও মা গো, মিনু আসতে। আচ্ছা ভাবি। আহ, ও মা গো, ভাবি এত মায়ের কেমনে সহ্য করেন আপনি? ব্যথা পাওয়ার পরেও এমনি ক্ষীরটা ধাহেন কেমনে আপনি? ইরফান আর দাঁড়ায়নি সেইখানে, সোজা রুমে চলে আসে। এসে কিছুক্ষণ পায়চারি করে আর তারপর কি যেন ভেবে দেওয়ালের মধ্যে জোরে নিজের হাত দিয়ে একটা ঘুষি মারে ইরফান। এতটা নির্দয় সে কবে থেকে হয়েছে, তাও শুধু বেলির সাথে। কেন? কিছুক্ষণ পর ওয়াশরুমে যায় ইরফান। শার্টের বোতামগুলো খুলে শার্টটা খুলতে যাবে, অমনি শার্টে লেগে থাকা ছোট্ট একটা জিনিসে নজর যায় ইরফানের। ছোট্ট আর চিকন একটা কানের বাউচিটা হাতে নেয় ইরফান। কিছুক্ষণ ভাবার পর মনে পড়ে তার বেলির কানে সেই দিন এমন দুল দেখেছিল সে। বেলি যখন রাতে পানি খেতে আসছিল, তার মানে আজকে মারার সময় হাত পা ছুঁড়ে গিয়ে বাউচির হুক খুলে গিয়ে তার শার্টের মধ্যে আটকে যায়। ভাবতেই চোখ বন্ধ করে নেয় ইরফান। এতটাই নির্দয়ের মতো মেরেছে সে বেলিকে। কে জানে কানের কোন ক্ষতি হয়েছে কিনা। শাওয়ার নিয়ে রুমে আসে ইরফান। ক্ষুধাও লাগছে ভীষণ তার, কিন্তু বেলি কি খাবার দেবে টেবিলে? তার কিছুক্ষণ পরে মিনু এসে ডাক দেয়, ভাই আসেননি? হ্যাঁ মিনু আয়, ভাই খাবার দিছি, আসেন। যা আসছি। মোবাইলটা চার্জে দিয়ে ইরফান খেতে যায়। টেবিলে সব খাবার সাজানো, কিন্তু তবুও কেন জানি ইরফানের ভালো লাগছে না। মিনু টেবিলটা সাজিয়েছে ঠিকই, কিন্তু বেলির মতো না। মিনু, যে ভাতের বোলটা এই দিকে দে। নেন ভাই। জুঠা ফালানোর প্লেট কই? দেই নাই? কই আর দিলি? আনতাছি। মিনুকে বলে বলে সব করায় ইরফান। এক প্রকার বিরক্ত হয়ে গেছে সে। এইভাবে বলে করানো যায় নাকি? বেলি হলে সব করে রাখত। মনে মনে ভাবছে আর খাচ্ছে ইরফান। তোরা খাবি না? ভাবি ঘুমাইয়া গেছে, আমি আর খামো না। ওহ। ইরফান কয়েক লোকমা খেয়ে খাবার টেবিল থেকে উঠে যায়। অন্যান্য দিন তৃপ্তি নিয়ে খায় সে, কিন্তু আজ তার খাবার মনে হয়েছে গলা দিয়ে নামছেই না। তাই দ্রুতই উঠে যায় সে। মিনু সব গুছিয়ে নিয়ে বেলির রুমে চলে যায়। রাত প্রায় 4টার বেশি বাজে। ইরফানের চোখে ঘুম নেই। বারবার বেলির মুখটা ভেসে আসছে তার চোখের সামনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রুবি যে চলে গেছে তাতে কোনো মাথা ব্যথাই ছিল না। সে এপাশ ওপাশ করছে, কিন্তু তার ঘুম আসছে না। টেবিলের উপরে থাকা বেলির কানের ছোট্ট দুলটা নজরে যায় তার। দুলটার দিকে তাকিয়ে আছে সে পলকহীন চোখে। কিছুই বুঝতে পারছে না সে কেন এতটা অত্যাচার করে সে বেলির উপরে।
আর বেলি বা কেন মার খেয়েও পড়ে আছে তার কাছে। চারদিকে আজানের শব্দ শোনা যাচ্ছিল তখন। ইরফান বুঝে যায় পুরো একটা নির্ঘুম রাত পার করলো সে। ফজর নামাজের আজান পড়ে গেছে। নিশ্চয়ই বেলি এখন উঠবে, কারণ এর আগেও একদিন সে দেখেছে বেলি ফজর নামাজ আদায় করায় কোরআন শরীফ পড়ে। ইরফান বিছানা থেকে নেমে স্যান্ডেল চূড়া পরে নিয়ে রুম থেকে বাহিরে যায়। বেলির রুমের দরজা খোলা। অন্যান্য দিন তো দরজা আটকানো থাকে, আজ খোলা কেন? আর আজ বেলি উঠে নাই? প্রশ্নগুলো কৌতূহল জাগায় ইরফানের মনে। পরে ভাবে, এই কাজ মিনুর। মিনু অনেক ভুলভাল কাজ করে থাকে, হয়তো দরজা দিতে ভুলে গেছে মেয়েটা। ইরফান বেলির রুমের দরজার সামনে আসে। নিচে মিনু কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর খাটের উপরে বেলি এপাশ ফিরে গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। ড্রিম লাইটের আলোতে সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রায় 5টা বাজে, আজ বেলি উঠে নাই কেন? না নামাজ পড়তে? প্রশ্নটা বারবার মনে খসখস করছিল ইরফানের। আগের বারও তো মার খেয়ে নামাজ পড়তো, তাহলে আজ কেন পড়লো না? ভাবতে ভাবতে নিজের রুমে যায় ইরফান। চুপ করে শুয়ে শুয়ে বেলি কেন নামাজ পড়তে উঠল না, সেই কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে বলতেই পারেনি ইরফান। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় ইরফান। অফিসে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তাকে। প্রজেক্ট নিয়ে সারাক্ষণই ব্যস্ত সে। তার উপর মহল থেকে অনেক চাপ আসছে তার। কিন্তু নাস্তা কি পাবে সে? বেলি যদি নাস্তা না দেয়? এইসব ভাবতে ভাবতে ডাইনিং টেবিলের কাছে যায় সে। অবাক হয়ে তাকিয়ে আছে টেবিলের দিকে ইরফান। আগের মতো করে সব সাজানো আছে টেবিলে, ঠিক যেমন বেলি সাজায় তেমনটাই আছে। রান্নাঘরের দিকে হালকা উঁকি দেয় সে। দেখে সেখানে মিনু আর বেলি দাঁড়িয়ে আছে। সে আগের মতো মাথায় ওড়নাটা 2 প্যাচে করে পরা। পরোটা, ডিম ভাজি, গাজর আর আলুর মিক্সড ভাজি, জুস সহ সব কিছু দেওয়া আছে টেবিলে। ইরফান মোবাইলটার ঘড়ি দেখে টেবিলে বসে পড়ে। মিনুর হাত দিয়ে চা পাঠিয়ে দেয় বেলি, তবুও নিজে সামনে যায়নি। ভাই, আপনার চা। রাখ। মেনু দিয়ে চলে আসে। ইরফান আরও একবার রান্নাঘরের দিকে তাকায়। দেখে বেলি ওই দিকে মুখ ঘুরে রান্না করতেছে। ইরফান আর কিছু না বলেই খেয়ে চলে যায়। ইরফান চলে গেলে বেলিও সব কাজ শেষ করে বিছানায় এসে শুয়ে যায়। অন্যদিকে অফিসে বসের কাছে ইচ্ছে মতো ঝাড়ি খেয়েছে ইরফান। হাউস বিল্ডিংয়ের প্রজেক্টটা অনেক জরুরি, আর এর সাথে জড়িয়ে আছে ইরফানের প্রমোশন। বাসায় এত সমস্যার কারণে বেচারা কাজ ঠিক মতো করতে পারেনি বলে বস ছেড়েছে। বসের ক্যাবিন থেকে এসে নিজের ক্যাবিনে বসে পড়ে ইরফান। এমন সময় হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসে। ইরফান ফোন রিসিভ করার পর একজন ভদ্রমহিলার কণ্ঠস্বর শোনা যায়। হ্যালো? হ্যালো, কে বলছেন? বাজান, আমি বেলির মায় কইতাছিলাম। এই সময়ে বেলির মাকে একদম আশা করেনি সে, কিন্তু এই সময়ে হঠাৎ বেলির মায়ের ফোন। তবুও কথা বলে ইরফান। জি বলুন। কেমন আছো বাজান? জি ভালো। আপনি? ভালো আছি। বাজান, বেলি ফুলে কই? একটা কথা কইতাম। আমি তো অফিসে, ও বাসায়। আসলে কালকে দুপুরে মাইয়াডায় একটা নাম্বারের 3বার ফোন দিছিল। জিগাইলাম কার মোবাইল, কইল দোহানের মোবাইল। বাজান, ওর একটা মোবাইল দিতা, আমার লগে একটু কথা কইতো। মনটা আনচান আনচান করে। মাইয়াডারে কতদিন হয়েছে দেখি না। বেলির মায়ের এমন কথায় হতভম্ব হয়ে যায় ইরফান। তার মানে কাল দুপুরে বেলি তার মায়ের সাথেও কথা বলেছিল, আর আমি রুবির কথায় এইভাবে বেলিকে। হ্যালো বাজান। জি বলুন। নাম্বার পেলেন কোথায় আমার? তোমার আব্বার কাছ থেকে নিছিলাম। আচ্ছা, আমি বাসায় গিয়ে বেলির মাকে কথা বলিয়ে দেব আপনাকে। আচ্ছা বাজান, আচ্ছা তাহলে রাহি এখন। জি, ভালো থাকেন। তোমরাও ভালো থাকো। এই বলে ইরফান লাইনটা কেটে দেয়। অফিসের কাজে মন দেয়। অন্যদিকে একা ঘরে বেলি কোকিয়ে মরছে। ব্যথায় আর যন্ত্রণার চোটে কাঁদছে মেয়েটা। বাসাতে একটা মোবাইলও নেই যে ইরফানকে ফোন দেবে মিনু। রাত 8টার পর ইরফান বাসায় আসে। মিনু দরজা খুলে দেয়। ইরফান মিনুর মুখের দিকে তাকায়। মিনু মুখটা গম্ভীর করে আছে।
তাই নিজ থেকে প্রশ্ন করে, মিনু, বেলি কোথায়? বেলি কোথায়? শুয়ে আছে। আপনি ফেরেশ হন ভাই, কফি আনতাছি। আর আইজ যা আমি বানাবো, খারাপ হইলে বইকেন না একটা। এটা বলে মিনু রান্নাঘরে চলে যায়। ইরফান দরজা লাগিয়ে বেলির রুমের দিকে যায়। কাটের মধ্যে উপর হয়ে শুয়ে আছে মেয়েটা। এক পায়ের সালোয়ার উপরে ওঠা, গায়ে ওড়না নেই। ইরফান যখন অফিস থেকে বাসায় আসে ওই সময় বেলি নামাজে থাকে। ইরফান প্রায় সময়ই দেখেছে, কিন্তু আজ বেলি নামাজও পড়ছে না, এইভাবে শুয়ে আছে। কারণটা উপলব্ধি করে পারেনি ইরফান। নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয় ইরফান। এর মাঝে আজ সারাদিনেও রুবির খবর নেয়নি সে, আর রুবিও নেয়নি। কফি নিয়ে রুমে আসে মিনু। ভাই, আপনার কফি দে। ভাই, এইটা ভাবি আপনারে দিতে কইছে, আর কইছে আজকেই লাগবো। আপনারা আরও আগেই কইতো, কিন্তু মোবাইল নাই, কি দিয়া কইব? কিসের কাগজ এটা? আমি জানি না ভাই, আপনি আয়না ভাবিরে দিয়ে আইসেন। আচ্ছা যা তুই। মিনু গেলে ইরফান কাগজের ভাঁজটা খুলে। ভাজে একটা জিনিসের নাম উল্লেখ ছিল। এক পাতা অ্যালজিন ট্যাবলেটের নাম লেখা ছিল। ইরফান এখন বুঝেছে বেলির নামাজ না পড়ার কারণ। বেলির মা গ্রাম্য হলে কি হবে, মেয়েকে সব ধরনের ভালো জিনিস দেওয়ার চেষ্টা করেছেন সব সময়। বেলির হাতের লেখায় মুগ্ধ ইরফান। হাতের লেখাটা অনেক সুন্দর ছিল। ইরফান আর দেরি করেনি, সোজা নিচে নেমে হাঁটা শুরু করে। মোড়ের মাথায় সামনে ফার্মেসি আছে, সেখানে যায় ইরফান। প্রয়োজনীয় জিনিসগুলো কিনে সাথে একটা হট ওয়াটার ব্যাগও কিনে নেয়। যত তাড়াতাড়ি হাঁটা যায়, হেঁটে বাসায় পৌঁছায় ইরফান। মিনু তখন নাটক দেখে টিভিতে। ইরফান সোজা বেলির রুমে ঢুকে যায়। বেলি তখন ওপাশ ফিরে আছে। কয়েকবার ডাকে বেলিকে ইরফান, সাড়া দেয়নি বেলি। হয়তো লজ্জায় তাকাতে পারেনি। ইরফান ততটাও বোকা নয়, বুঝে যায় সবটা সে। তাই নিজে নিজেই বলা শুরু করে, ওখানে ওইটার থেকেও ভালোটা আছে এখানে। আর এলজিন 3 পাতা আছে, দিন 2টা করে খেলেই হবে। হট ব্যাগটা দিয়ে ছেঁক দিলে ব্যথা কমে যাবে হয়তো। আর আজ রাতে খাওয়া দাওয়া করব না আমি, কিছু বাড়তে হবে না আমার জন্যে। এটা বলে ইরফান রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বের হলে বেরি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে যায়। ইরফান রুমে এসে একটা কথাই ভাবতে থাকে, বেলি এতটা চাপা স্বভাবের কেন? হয়তো ওর মাঝে এমন কিছু দেখেছিলেন, যার জন্য বেলিকে তার সাথে বেঁধে দিয়েছে। কিন্তু ঝোঁকের বশে কিছু ভুল পদক্ষেপও অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক রাতে টিভির আওয়াজে রুম থেকে বের হয় ইরফান। ইরফান তখন ল্যাপটপে কাজ করছিল। ড্রয়িং রুমে টিভি চলতেছে। মিনু সেথায় সোফার মধ্যে টিভি চালিয়ে ঘুমিয়ে গেছে। রুবি না থাকলে মিনু এ বাড়িতে ভালোই স্বাধীনভাবে চলতে পারে। ইচ্ছা মতো টিভি দেখা আর মন যা চাই খেতে পারে। বেলি কিছুই বলে না, আর বলে না ইরফান। টিভি অফ করে সামনে পা বাড়াতেই দেখে বেলির রুম থেকে আওয়াজ আসতেছে। ইরফান একটু এগিয়ে উকি দিয়ে দেখে বেলি নিচে বসে উপর হয়ে আছে। 2 হাত দিয়ে পেটে চাপ দিয়ে ধরে কাঁদছে বেলি। ব্যথায় হয়তো অনেক বেড়ে গেছে। আজ মিনিও ড্রয়িং রুমে ঘুমাচ্ছে। যন্ত্রণার চোটে নিচে এসে পড়ে আছে মেয়েটা। ইরফান প্রথমে দেখে ভয় পেয়ে যায়। ওই মুহূর্তে ইরফান কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না সে। ধীর পায়ে এগিয়ে যায় সে বেলির দিকে। বেলি তখনও ফ্লোরে মুখ গুজে আছে আর ব্যথার চোটে কাঁদছে। ইরফান বেলির পিঠে হাত রাখার পরই বেলি ফ্লোরে মুখ গুজে বলা শুরু করে, মিনু, আমাকে ধরো, আমার আর সহ্য হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে মিনু, অনেক ব্যথা করছে। কথাটা ইরফানের বুকে গিয়ে লাগে। বেলি ভেবেছে হয়তো তার কান্নার শব্দ শুনে মিনু উঠে আসছে। বেলি কেঁদে যাচ্ছে তলপেট হাত দিয়ে। পরক্ষণে ইরফানের মনে পড়ে যায় কাল রাতে মায়ের সময় এলোপাথারি লাথি দিয়েছিল। লাথিগুলো পেটে পড়ে নাই তো আবার? ইরফান আর দিক বেদিক না ভেবে বেলিকে কোলে তুলে নেয়। এভাবে হঠাৎ কারো কোলে চড়ে বেয়াক্কেল হয়ে যায় বেলি। ইরফানের দিকে তাকিয়ে আছে বেলি। ইরফানও বেলির দিকে তাকিয়ে আছে। চোখ মুখ ফুলে একাকার বেলি। বিছানায় শোয়ানোর পরও বেলি চাপা স্বরে ও মা গো বলে পেটে চেপে ধরে।
ইরফান বেলির কাঁধে হাত দিয়ে, একটু সহ্য করো, আমি আসতেছি। ব্যথার ঘোরেও ইরফানের মুখ থেকে বেরিয়ে আসা তুমি শব্দটা বেলির কানে জড়িয়ে গিয়ে লাগে। তখনও বেলির চোখ বেয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর ইরফান হট ওয়াটার ব্যাগে করে গরম পানি এনে বেলির তল পেটে দিতে চায়, কিন্তু বেলি হাত সরায়নি। তাই ইরফানই জোর করে হাত সরিয়ে নিয়ে গরম পানির সেক দিয়ে দিচ্ছে। প্রায় অনেকক্ষণ যাবৎ সেক দেওয়ার পর ব্যথাটা অনেকটাই দমে যায় বেলির। তবে নীরবে কাজ শেষে এই প্রথম ইরফান তার একটু হলেও সেবা করেছে। ব্যথা কমছে? কি হলো, ব্যথা কমে নাই? কমছে। ট্যাবলেট খাবা? তুইটাই ঠিক আছে, অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে। ইরফান এই কথাটা শুনে উঠে যেতে নেয়। তখনই বেলি কিছু বলে। শুনেন, আমি যদি মরে যাই আপনি কি খুব ভালো থাকবেন? বলেন না, আমি যদি মরে যাই আপনি খুব ভালো থাকবেন তো? বিশ্বাস করেন, এত মার আর নিতে পারি না, আর পারি না নিতে। তার থেকে বরং মেরেই ফেলেন। আমি মরে গেলে আমার লাশটা আমার মায়ের কাছে পাঠিয়ে দিন। বিশ্বাস করেন, আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে, আর পারি না ব্যথা সহ্য করতে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে কথাগুলো এক নাগারে বলে দেয় বেলি। আর ইরফানের চোখ থেকে কেন জানি হঠাৎ করেই 2 দণ্ড পানি বেয়ে পড়ে যায়। ইরফান আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে, সোজা বেরিয়ে নিজের রুমে চলে যায়। আর বেলি তখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আজ 2 দিন হলো রুবির খবর নেই। ইরফানও রেগে ফোন করেনি তাকে। মাঝে জাফর সাহেব, রুবির বাবা, ফোন করে বাসায় যেতে বলেছেন ইরফানকে, কিন্তু ইরফান যায়নি। রুবির বলা মিথ্যা কথাগুলো শুনে মেনে নিতে পারেনি ইরফান। সে এমনিতেও মিথ্যা পছন্দ করে না, তার উপর না বলে টাকা খরচ করে আরেকজনের ওপরে চাপিয়ে দিয়েছে। এর জন্য আরও বেশি রাগ ইরফানের, তাই ইচ্ছা করেই যায়নি সে। অফিস থেকে এক গাদা কাজ নিয়ে বাসায় ফিরেছে ইরফান। বেলির শরীরটা 2 দিন পর ভালোই আছে এখন, তাই দৌড়ে দৌড়ে সব কাজেই করতে পারে সে। আর বেলিকে দেখে ইদানিং বড্ড বেশি মায়া হয় ইরফানের। মনের মাঝে লুকিয়ে থাকা ভালো লাগাটা বের হয়ে আসতে বেশি সময় নেয় না। ইরফান নিজের রুমে ফ্রেশ হয়ে নেয়। বেলি সেই সময় কফি হাতে রুমে যায়। ইরফান তখন খালি গায়ে শরীরের পানি মুছতেছে। ইরফানকে ওই অবস্থায় দেখে অনেকটা ইতস্তত বোধ করে বেলি। বেলির ইতস্তত বোধ করা দেখে ইরফান টি-শার্টটা পরে নেয়। আপনার কফি রেখে দে। বেলি চলে যেতে নিলে ইরফান ডাক দেয় তাকে। বেলি শুন। জি। তোর একটা জিনিস আমার কাছে আছে। জিনিস? কি জিনিস? এরপর ড্রয়ার থেকে কানের দুলটা নিয়ে আসে ইরফান। হাত পাত। কি জিনিস আছে? হাত পাত আগে। বেলি হাত পাতলে ইরফান বেলির এক কানের দুলটা বেলির হাতে দেয়। এই জিনিসটা হায় আল্লাহ, এটা আপনার কাছে ছিল? হ্যাঁ, আমি কত খুঁজছি এটা। আমার বাবার শেষ স্মৃতি এটা। অনেক কষ্টে টাকা জমিয়ে বানিয়ে দিছিল। ও আচ্ছা, কি খাবেন রাতে? দুপুরে রান্না করস নাই? ভাত রান্না করেছিলাম, আর কালকের রান্না করা তরকারি ছিল, তাই খেয়ে নিছি আমি আর মিনু। ফ্রিজে তো মোটামুটি সবই রাখা আছে। বেলি তাহলে কালকে রান্না করা জিনিস কেন খাস তুই? ফেলে দেওয়া থেকে খেয়ে নেওয়াটা ভালো। আপনি কি খাবেন বলেন, আমি রান্না বসাবো। মাছ ভুনা করিস? আচ্ছা। বেলি রুবির থেকে অনেকটা আলাদা, অপচয় করতে একদম চায় না। ল্যাপটপ নিয়ে বসে যায় ইরফান। এক মনে কাজ করতেই আছে। ল্যাপটপ থেকে কাজ শেষ করে আর মোড়া দেয় ইরফান। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখে রাত 11টা বেজে 55 মিনিট। তার মানে 12টা বাজতে আর মাত্র 5 মিনিট। বেলি কি এখনও রান্না করে নাকি? একবার এসে ডেকেও গেল না। কান থেকে হেডফোন খুলে ডাইনিং টেবিলে যায় ইরফান। বেলি সেখানেই সোফায় বসে কাত হয়ে আছে। ইরফান গিয়ে আস্তে করে নাড়া দেয় বেলিকে। ইরফানের ছোঁয়া পেয়ে বেলি উঠে যায়। কিরে, রাত 12টা বেজে গেছে, আমাকে ডাকলিও না, আর এখানে বসে ঘুমিয়ে গেছিস? কয়েকবার গেছিলাম রুবে, ডাকছিলামও। আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে কাজ করতেছিলেন। ভাবলাম কাজ শেষ হলে আবার ডাক দিব, আর আমি ঘুমিয়ে গিয়েছি। হায় রে, চল আসেন। মেনু কোথায়?
সে খেয়ে দিয়ে ঘুম। ও বেলি ইরফানকে ভাত বেড়ে দেয়, প্রয়োজনীয় সব কাছে এনে দেয়। ইরফান খাওয়ার দিকে তাকিয়ে আবার বেলির দিকে তাকায়। তুই খাইছিস? হুম। সত্যি খেয়েছিস? হুম। ইদানিং মিথ্যা বলস তুই। রবিকে চর মেরেছিলাম, কিন্তু মিথ্যা বলার কারণে। আর আমি সত্য বলার পরেও লাথি খাই। আপনি খেয়ে নেন। বলে বেলি রান্নাঘরের দিকে যাচ্ছিল, অমনি ইরফান বেলির হাতটা ধরে নেয়। কিছু বলবেন? তোর সাথে একদিন বসেও ভাত খাওয়া হয় নাই, রবির সাথে সময় মিলে না। আমি বারবার খাবার একাই খাই। আজ না হয় তুই আমার সাথে খাওয়ার সাথী হলি। মানে আমার সাথে বসে খেতে হবে আজকে তোকে। কথাটা শুনে কলেজে একটা মোচড় দিয়ে ওঠে বেলির। বিয়ের প্রায় 10 মাস পর ইরফান নিজ থেকে বেলিকে তার সাথে ভাত খেতে বলেছে। অনুভূতিটা ঠিক কী রকম বলে তা বোঝাতে পারছে না বেলি। কিছুক্ষণ ইরফানের দিকে তাকিয়ে আবারও নজর নিচে নামিয়ে ফেলে সে। কিরে, বসবি না? আপনি খান, আমি এখন আর খাবো না। আমি কি এতই খারাপ নাকি যে আমার সাথে বসে ভাত খাওয়া যায় না? না না, তা কেন হতে যাবে? তাহলে খেতে বস। কথা না বাড়িয়ে খেতে বসে যায় বেলি। ইরফান আর চোখে বেলির খাওয়ার ধরন দেখে। এর আগে কখনো ইরফান বেলিকে খেতে দেখেনি। যতক্ষণ ছিল শুধু মারধর আর বকাবাদ্য করে গেছে মেয়েটাকে। মেয়েটাও যেমন চুপচাপ মানিয়ে নিয়েছে সবটা। এমনকি সতীনের সাথে সংসার করতে হবে সেটাও মানিয়ে নিয়েছে সে। একবারের জন্য প্রতিবাদ করেনি বা না জানিয়েছে নিজের আপত্তির কথা। গত 7টা মাস যাবৎ চোখের সামনে নিজের স্বামীকে তার দ্বিতীয় স্ত্রীর সাথে এক রুমে থাকতে দেখেছে। প্রাত্যহিক সতীনের ভেজা চুল দেখতে হয়েছে তাকে। তবুও নিজের অধিকারের দাবি নিয়ে একবারের জন্য দাঁড়ায়নি সামনে এসে। ওর মতো মেয়ে খুব কমই আছে বা পাওয়া যায়। ইরফান কথাগুলো মনে মনে ভাবছে। ঠিক 1 চামচের মতো ভাত নিয়েছে আর একটু ডাল। মাছ নিবি না? ওহ, কেন? ডাল দিয়েই খাই। মাছে কী সমস্যা? কিছু না, আপনি খান। আরেক টুকরা দেব? না থাক। কোনো রকম খেয়ে উঠে যায় বেলি। ইরফান বেশ বুঝতে পারছে বেলি তার সামনে থাকতে চায় না। অবশ্য এসবের একমাত্র কারণ ইরফানের করা খারাপ ব্যবহারগুলো। তাই সেও আর কিছু বলে নাই। কিছু গুছিয়ে পরিষ্কার করে বেলি শুতে যাবে। এমন সময় দেখে ইরফান ড্রয়িং রুমে কিছু জিনিসপত্র নিয়ে বসেছে। ঘড়িতে প্রায় 1টা বাজে। এই সময় কি কাজ করবে আবার? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইরফানকে দেখছে বেলি। এর মাঝে ইরফান আবারও ডাক দেয় বেলিকে। বেলি, শোন তো, আমার রুমে যা। সেলফের ওপরে দেখবে একটা সাদা কৌটা রাখা আছে, নিয়ে আয়। কৌটা এনে ইরফানের কাছে রাখে বেলি। অনেকগুলো জিনিসই রাখা আছে টি টেবিলের উপরে। বেলি তাকিয়ে আছে সেইগুলোর দিকে। বেলিকে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান নিজ থেকে বেলিকে বসতে বলে। কিরে, দাঁড়িয়ে আছিস যে? বস এইখানে। এগুলো দিয়ে কি করবেন? হাউস বিল্ডিংয়ের প্রজেক্টের জন্য কাল অফিসে প্রেজেন্টেশন। ওহ, বাড়ি বানাবেন? হা, না রে পাগলি, এটা জাস্ট একটা স্যাম্পল হবে। ও। ইরফানের মুখ থেকে পাগলি শব্দটা বেলির বুকে গিয়ে লাগে। তাকিয়ে আছে মানুষটার দিকে বেলি। মানুষটাকে যত শান্ত লাগে দেখতে, কিন্তু কে বলবে এই মানুষটার হাতে কারণে অকারণে মার খেতে হয় আমার মনের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা যে কখনো দেখবে না, কখনো জানতে চাইবে না আমি কী চাই। রবিকে, আপুকে মানুষটা খুব ভালোবাসে। তাহলে আমাকে কি একটু ভালোবাসতে পারে না সে? বিয়ের পর থেকে অপমান, অবহেলা আর মারধর জুটে এসেছে এই পোড়া কপালটাই আমার জনম দুঃখী মাটা ভাবে আমি স্বামীর ঘরে রানী হয়ে আছি। অথচ আমার মা তো আর জানে না আমার জীবনের এই 7টা মাস কিভাবে কাটছে। এইসব ভাবতে ভাবতে অজান্তে চোখের পানি চলে আসে। মুখ মোছার ছলে চোখের পানিগুলো মুছে নেয় বেলি। স্যাম্পল হলে তো বানাতে হবে। হ্যাঁ, তাহলে নেবেন কিভাবে? কাল অফিসের গাড়ি আসবে। ও, কাল যদি প্রেজেন্টেশনটা ভালো হয় তাহলে প্রমোশনটা পাক্কা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। কিভাবে শিওর হলি? মন বলল হয়ে যাবে ইনশাল্লাহ। ইরফান একবার বেলির মুখের দিকে চেয়ে আছে। বেলির মুখটা আসলেই মায়ায় ভরা। উজ্জ্বল শ্যামলা বর্ণের হলেও দেখতে মাশাআল্লাহ। মনে মনে এখন আফসোস হয় ইরফানের।
যদি তখন সে একটু বাস্তবিকতার সাথে ভাবতো, তাহলে আজ হয়তো বেলি একাই তার ঘরে থাকতো। কিন্তু ভালোবাসা নামক পোকার কামড়ে সব কিছু এলোমেলো হয়ে গেছে। বেলি ফর্মগুলো হাত দিয়ে ধরতে যাচ্ছে, কিন্তু ইরফানের ভয়ে ধরতে পারছে না। তাই অনুমতি নিতেই ইরফানের দিকে তাকায় সে। এগুলো একটু ধরি। ধর। ফর্মগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করে নেয়। আমি না ক্লাস 10-এ থাকতে একটা বাড়ি বানাইছিলাম, ওই যে গার্হস্থ্য অর্থনীতির ব্যবহারিক পরীক্ষার সময়। ও, আমি সাহায্য করি? তুই পারবি না তো, এটা অন্যরকম। কীরকম? ইরফান ল্যাপটপ থেকে একটা ঘরের ছবি দেখিয়ে বলে, এই রকম বানাতে হবে। আপনি পারবেন? হ্যাঁ পারবো তো, আমিও পারবো। বানাই? বেলির কণ্ঠটা ছোট, চিকুন স্বরে কথা বলে সে। আবদারগুলো দেখলে যে কারো চোখে পানি আসার মতো। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থাকে বেলির দিকে, তারপর হ্যাঁ বলে দেয়। রাজ্য জয় করা হাসি দিয়ে ফোমগুলোতে গ্লু লাগাতে থাকে বেলি। ইরফানও সাহায্য করছিল বেলিকে। প্রায় 1.5 ঘন্টা বেলি বাড়িটা বানিয়ে ফেলে, একদম হুবহু ল্যাপটপে থাকা ছবিটার মতো। হস্তশিল্পে বেলির হাত পাকা, কারণ বেলির বাবা একজন কাঠমিস্ত্রি ছিলেন। বাড়ি তো হয়ে গেল, নাম কি দিবি এই বাড়ির? স্বপ্ননীর। অজান্তে কথাটা মুখ থেকে বেরিয়ে যায় বেলির। ইরফান চুপ করে তাকিয়ে থাকে বেলির দিকে। পরে বেলি কথা কাটিয়ে নেয়। মা মা মানে নাম যে কোনো একটা দিয়ে দিন। স্বপ্ননীর নামটাই থাকবে। ঘুমিয়ে যায়েন, আসছি। এই বলে বেলি উঠে যেতে নেয়। বেলি শোন। জি। কাল যদি প্রজেক্টটা হয়ে যায় তাহলে কি চাই তোর? কিছুই না। বল কি চাই তোর? যদি চাই দিবেন? হ্যাঁ। ইরফান জানে বেলি বেশি দামি কিছু চাইবে না, তাই নির্দ্বিধায় বলে ফেলেছে হ্যাঁ। বেলিও তার ইচ্ছে মতো তার চাগুলো ব্যক্ত করে। আপনি যখন আমাকে মারবেন আমি কাঁদবো না, একদম কাঁদবো না। শুধু ছাড়তে বলবেন না, সহ্য করতে পারবো না। আসছি, ঘুমিয়ে যান। এই কথা বলে সেইখান থেকে চলে যায় বেলি। ইরফান একদমই স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে বেলির চলে যাওয়ার দিকে। সকালবেলা উঠে বেলি সব নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে। আজ ইরফানের জন্য একটি বিশেষ দিন। প্রেজেন্টেশনটা সবার পছন্দ হলেই এই প্রজেক্ট অনুযায়ী তাদের কাজ হবে। এর সাথে ইরফানেরও প্রমোশনটা হয়ে যাবে। সব কিছু মাথায় রেখে আজ বেলির আয়োজন। ইরফান লাচ্ছা সেমাইটা খুব পছন্দ করে, তাও ডুবো দুধে। আর বেলি সেমাইটা দারুণ বানায়, তাই আজ সেমাইও বানিয়েছে। আজ মনে হচ্ছে ইরফানের থেকে বেলির উদ্বিগ্নতা বেশি। রুমে ইরফান রেডি হচ্ছে। ফর্মাল পরে পাক্কা সাহেব লাগছে তাকে। সাদা শার্ট, সাথে নেভি ব্লু ব্লেজার, সব মিলিয়ে অসাধারণ লাগছিল ইরফানকে। সব গুছিয়ে নিয়ে নিজেকে পরিপাটি করে রুমের থেকে বের হয় ইরফান। নাস্তা করতে টেবিলে এসে দেখে এলাহি কারবার। ইরফান যা যা ভালোবাসে সব বানিয়েছে বেলি। ইরফান এইসব দেখছে আর ভাবছে। এক রুবি, যে কিনা একটা থাপ্পড় দেওয়াতে বাপের বাড়ি গিয়ে বসে আছে, খোঁজ খবর তো নেই না, আসার নামও নেই। আর এক এই মেয়েটা, শত অবহেলা শত মার খেয়েও আমার কথা ভেবে যায় নির্দ্বিধায়। আমার কি প্রয়োজন, কিসে আমি ভালো থাকি, সবটাই তার জানা। আর এই মেয়েটাকে গ্রাম্য অশিক্ষিত গরিব মানুষ ভেবে কত অপমান, কত মারধর করেছি আমি। কতটা নির্বোধ হলে এইসব করতে পারলাম। এমনকি জিদ করে আরেকটা বিয়েও করে ফেললাম। ওর বয়সটাই বা কতটুকু ছিল, যার এখন প্রতিটা মুহূর্ত হাসার কথা, তার মুখ থেকে নাকি না হাসি নামক জিনিসটা কেড়ে নিয়ে নিলাম আমি। আর সে নীরবে চুপ করে থাকে। সত্যি, হাজারো মেয়ে রুবি হতে পারে, কিন্তু একজন মেয়ে বেলি হতে 1000 বার জন্ম নিতে হয়তো হবে। ইরফানের ভাবনায় সেদ পড়ে। মিনু ডাকে, ও ভাই, 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 ও ভাই। দাঁড়ায় আছেন যে ভাই, বসেন, নাস্তা করে লন। এত নাস্তা বেলি বানাইছে? হ ভাই। এত কিছু কিভাবে খাবো? সব কিছুর থেকে একটু একটু করে খায়া নেন, আর শ্যামাইটাও খায়েন। ডুবা দুধে বানাইছে ভাবি, সে সকাল থেকে সব বানাইছে ভাবি। বেলি কোথায়? ভাবি আইতাছে, আপনি খায়া নেন। ইরফান ভেবেছিল বেলি অন্তত তার সামনে থাকবে, কিন্তু বেলি রুমে আছে বসে। বিষয়টা ইরফানের কাছে খটকা লাগছিল, কিন্তু হাতে সময়ও নেই তার।
তাই নাস্তা খেতে বসে যায় সে। প্রত্যেকটা আইটেম থেকে কিছু কিছু খেয়ে নেয় সে, তবুও তৃপ্তি পাচ্ছে না সে। হয়তো তৃপ্তিটা বেলির আগমনেই ঘুচে যেত। আজ বেলিকে একটু ট্রাই করবে সে। সেমাইটা খেয়ে পানি খেয়ে ঘড়িতে টাইম দেখে নেয় ইরফান। গাড়ি আসতে এখনও 10 মিনিট বাকি। ইরফান উঠে বেলির রুমে যায়। দরজার কাছে দাঁড়িয়ে দেখে বেলি বিছানায় উপাস হয়ে ফিরে বসে কি যেন করতেছে। বেলি। ইরফানের মুখ থেকে বেলির নামটা শুনে চমকে যায় সে, কেঁপে ওঠে সে। বেলি এমনিতেও একটু ভীতু, আচমকা কেউ এসে ভাও করলেও সে লাফিয়ে ওঠে। গরিব ঘরের আদরের রাজকুমারী ছিল সে, আর আজ সে স্বামীর ঘরের কাজের মেয়ে হয়ে আছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে পেছন ফিরে দাঁড়ায় বেলি। ইরফান বেলির মুখের দিকে তাকিয়ে আছে। ওড়না দিয়ে সুন্দর করে 2 প্যাচ দিয়ে ঘোমটা দেওয়া তার মাথায়। এইভাবে বেলিকে খুব সুন্দর লাগে, আবার ওড়না ছাড়াও ভালো লাগে দেখতে। হাত 2টা দিয়ে জামাটা মুষ্টিবদ্ধ করে রেখেছে সে। ইরফান ধীর পায়ে বেলির সামনে এসে দাঁড়ায়। কিছু বলবেন? হ্যাঁ। নাস্তার টেবিলে গেলি না যে? মেনু তো ছিল, আসলে আমি একটু কাজ করতেছিলাম। টাইটা ঠিক করে বেঁধে দে। ইরফানের এমন কথায় হতভম্ব হয়ে যায় বেলি। হঠাৎ টাই বাঁধার কথা বলল, তাও আবার আজকে। কিন্তু আজকেই তো। কিরে বেঁধে দে, বাঁধা আছে তো। ঠিক করে দে টাইটা। বেলির প্রচণ্ড ভয় লাগছিল। এখন হাত ওপরে ওঠাবে কিভাবে সে? ওঠালেই তো ইরফান দেখে ফেলবে, আর দেখার পর যদি প্রশ্ন করে তখন কি হবে? এরই মাঝে আবারও ইরফানের তাড়া। কিরে, এটুকু পরে একটু পরে গাড়ি চলে আসবে, বেঁধে দে ঠিক করে। ঠিকই তো আছে, টাইতে হাত দিয়ে ঠিক করে দে বেলি। অগত্যা হাতটা কাঁপতে কাঁপতে ইরফানের বুকের কাছে আনে বেলি। আর তখনই ইরফানের চোখে অন্য কিছু পড়ে। বেলির ডান হাতের অনামিকা আঙুলে পুরো ব্যান্ডেজ করা। হাতের দিকে তাকিয়ে আবার সে বেলির মুখের দিকে তাকায়। ইরফান। সে জানতো বেলির কিছু একটা হয়েছে, যার কারণে বেলি নাস্তার টেবিলের কাছে ছিল না। বেলির মুখটা একদম শুকনো হয়ে আছে। ইরফান অনেকটা শান্ত গলাতেই বেলিকে প্রশ্ন করল, কিভাবে কাটলি? কিরে বল, কিভাবে কাটলি? গরিবের রক্ত তো, তাই শরীরে থাকতে চায় না। এটা উত্তর? তাই ঠিক আছে এখন। গরিবের রক্ত তো, তাই শরীরে থাকতে চায় না। কথাটার জবাব রাতে পাবি। আসতেছি। ইরফান রুম থেকে বেরিয়ে যায়। বেলির মনে ভয় ঢুকে যায়। হয়তো রাতে এসে আবারও মারবে বেলিকে ইরফান, এমনটাই ধারণা তার। তবে আপাতত সব ভুলে গিয়ে আজকে ইরফানের জন্য মন থেকে দোয়া পড়ছে বেলি। অসুস্থতার কারণে নামাজ পড়তে পারছে না সে, তাই মনে মনে দোয়া পড়ে বেলির একটাই চাওয়া, হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল। হে আল্লাহ পাক, আপনি আমাদের জন্য যথেষ্ট এবং আপনি উত্তম সাহায্যকারী। আল্লাহ পাক আজ যেন মানুষটা সফল হতে পারে। তাকে আপনি সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন এবং তাকে সফলতা দান করুন। ঠিক সেই মুহূর্তে মিনু দরজার সামনে থেকে বলে ওঠে, মরুইন্না দোয়া আসেনি। কথাটা শুনে চমকে যায় বেলি। অবাক নজরে মিনুর দিকে তাকিয়ে থাকে সে। হঠাৎ মরার কথা কেন বলল সে? এসব কি বলো মিনু? না মানে কইছিলাম মরার আগের দোয়া থাকলে পড়ে লন, কম যায় না তো কোন সময় না কোন সময় মাইরা লাই আপনারে। এইভাবে কেন বলতেছো মিনু? উনি আমার গায়ে হাত তুলে তা ঠিক, তবে আমাকে একেবারে মেরে ফেলবেন না তিনি। হা চাই তো। আরে ভাবি, এসব আপনার মতো আলা ভোলারাই কয় গো ভাবি। ভাইয়ে জানি কেমন হইয়া গেছে, চুপচাপ, নিশ্চয়ই মাথায় প্যালেন করতেছে আপনারই কীভাবে মারণ যায়। সিআইডির মধ্যেই এইসব তো হয়। তুমি আর এইসব দেখবা না। এসব দেখে আর উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনে। হ্যাঁ স্বামীরে লইয়া কিছু কন যায় না এক্কেরে। এত ভালোবাসা ঠিক না, এই কইলাম আমি। এত ফিডায় তখন কই থাহে ভালোবাসা? রান্নাঘরে যাও, আমি আসতেছি। উচিত কথা কইলেই আমি ভালা না। কি আর করণের আমার আছে আমার? আমি তো ভালো না ভালা লইয়েই থাহেন। মিনুর এমন পাকা পাকা কথায় একগাল হেসে দেয় বেলি। তারপর নিজের রুম গুছিয়ে নিজের রান্নাঘরে যায় বেলি। কিন্তু মনটা উদ্বিগ্নতায় ভরপুর। স্বয়ং আল্লাহ পাকই জানে অফিসে কি হচ্ছে এখন।
অন্যদিকে রুবিকে তার বাবা এবং মা উভয়ই বোঝাতে বোঝাতে ক্লান্ত। তারা যতই বোঝাচ্ছে সে কিছুতেই মানছে না। জাফর সাহেব সর্বপ্রকার মেয়েকে বুঝিয়েও কোনো দিক থেকে ঠিক করতে পারছে না। তুমি কি করতে চাইছো রবি? তোমার সংসারটা ভেঙে যাক? বাবা, সে আমাকে চর মেরেছে। মেরেছে তো কি হয়েছে? তোমার প্রভাব প্রভোকেশ নেই তো বেলিকে মারে ইরফান, আর তুমি না হয় একটা চর খেলে, তাতে সমস্যা কি? বাবা, স্বামীর ঘর ছেড়ে বাবার বাসায় বসে আছো, তো বেলি কি সুযোগ পাবে না এই সুযোগে ইরফানকে হাত করার? কখনোই না। ইরফান তো বেলিকে ঘৃণা ছাড়া আর কিছুই করে না। তখনই রবির মা বলে ওঠে, বারবার মানা করছিলাম বিবাহিত ছেলের সাথে প্রেম করিস না। শুনছস আমার কথা? এখন সতীন নিয়ে সংসার করস? ও মা, থামবা, আমি বললেই থামবা। আরেক মেয়ের ঘর নষ্ট করছিস। আল্লাহ তোর সাথে কি করে এখন দেখ। বাবা, দেখলা মা কি বলল? ভুল কিছু বলে নাই তোমার মা। কাল সকালে চলে যাবা ইরফানের কাছে। আমি যাব না। যতক্ষণ ও আমার পা ধরে ক্ষমা না চায় ততক্ষণ অবধি আমি কোথাও যাব না। তাহলে বাপের বাড়িতে বসে থাক সারা জীবন। মায়ের এমন কথায় রবি জেদ দেখিয়ে নিজের রুমে গিয়ে দরজা লক করে দেয়। এই মেয়ের যে কি হবে আল্লাহ পাকই ভালো জানেন। মেয়ের শিক্ষায় ঘাটতি আছে, তাই মেয়ে এমন হয়েছে। আমাকে কথা শোনাচ্ছ নাকি তুমি মেয়ের মা। তুমি বর্তমান থাকাকালীন সময়ে এসে কিভাবে বিবাহিত ছেলের পাল্লায় পড়ে? বিবাহিত ছেলে কি ধোয়া তুলসী পাতা যে মেয়ে ইশারা করলো আর ছেলেও গলে গেল? অবশ্যই গলে যাবে। একটা মেয়ে ইশারা করবে আর ছেলে কি বসে থাকবে? তোমার মেয়ে জানতো না ওই ছেলের বউ আছে। তোমাকে যখন বলেছিল তখন নিজে চুপ ছিল কেন? এখন আমার দোষ দাও কেন? দোষ ছেলেরও, দোষ মেয়েরও মাঝে থেকে থাকে। ওই গরিব এতিম মেয়েটা কষ্ট পাচ্ছে। দেখবো অভিশাপ লাগবে আমাদের। ওই মেয়ের অভিশাপ? ওই মেয়েও কম যায় না। চলে গেলেই তো পারে। তুমি মা হয়ে কিভাবে বলো এইসব কথা? তা তোমার মেয়েও তো চলে আসতে পারে। নিজের কাছে রেখে মেয়েকে বানিয়েছো আল্ট্রা মডার্ন। 2 হাতে টাকা ওড়ানো, 2 বান্ধবী নিয়ে আমোদ ফুর্তি করা, এইসব শিখিয়েছ। এখন মেয়ে এইসব ছাড়তে পারে না। দেখো রবির বাবা, আমি কোন বলে দেই নাই, বলে দেয়নি যে বিবাহিত ছেলের সাথে প্রেম করতে আর তাকেই বিয়ে করতে। অতএব আমাকে বলবো না এইসব। আমি কিটি পার্টিতে যাব আজকে। ওই তো এইসব পার্টি করেই জীবন পার করলা, আর মেয়েকেও বানিয়েছ তেমন। রবির বাবা মায়ের মাঝে রবিকে নিয়ে তর্ক লেগে যায়, আর তার এক পর্যায়ে রবির মা চলে যায় রুমে, আর রবির বাবা বাসায় থেকে বেরিয়ে যায়। রাত প্রায় 9টা বাজছে ঘড়িতে, কিন্তু আজকে ইরফান এখনও আসে নাই। অন্যান্য দিন তো 8টার পরই চলে আসে। তাহলে আজ এত দেরি কেন? বেলির চিন্তা বেড়েই যাচ্ছে। এ যাবৎ প্রায় 15 বার বারান্দায় গেছে বেলি, দেখার জন্য ইরফান আসে কিনা। মিনু তখন টিভিতে সিরিয়াল দেখছে। বারবার বেলির বারান্দায় যাওয়া দেখে মিনুও বিরক্ত হয়ে যায়। ভাবি, কি হয়েছে আপনার? এমন করতেছেন কিল্লাই? মিনু, দেখো 9টা 5 বেজে গেছে, আজকে এখনও আসে নাই যে মানুষটা। হায় রে আল্লাহ, এই বেডি শরম লজ্জা কিছুই নাই। বেলাজা মাতারি, এদিকে আইন, আর বয়া বয়া নাটক দেখেন আইন। কি বলো এসব তুমি মিনু? ভাবি, ভাইয়ে দেখেন গিয়া হে শয়তানির বাসায় গেছে গা। এখন শয়তানি হেডের মা শয়তানি মিল্লা ভাইয়ারে ফার্ম দিব, আর ভাইয়েও ফার্ম নিব। দেখেন আমার কথাই মিলবে। কি যে বলো না তুমি আজকাল মিনু। আর শোনো, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, তাদের শয়তান বলতে হয় না। ভাবি শোনেন, সে আশরাফুল মাখলুকাত যদি শয়তানের মতো কাম করে, তারে শয়তানকে আরও কত কিছু কন যায়। নাটক চাইতাছি, কথা কইেন না। মিনু নাটক দেখায় মন দিচ্ছে, আর অন্যদিকে বেলির মনে ভয় আরও গাঢ় হচ্ছে। এর মাঝে হঠাৎ করেই ডোরবেল বেজে ওঠে। বেলি যায় দৌড়ে, তাড়াতাড়ি দরজা খুলে দেয় সে। ইরফান দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। ইরফানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেলি, তবে মানুষটাকে বড্ড বেশি ক্লান্ত দেখাচ্ছিল। আসছেন আপনি? এত দেরি হলো যে? আগে 1 মগ কফি বানা, আমি শাওয়ার নিয়ে আসছি। মাথা প্রচুর পরিমাণে ধরে আছে। বেলি এক দৌড়ে গিয়ে কফি বানাতে থাকে। মিনিও দেখতেছে সব।
হালকা মলিন হাসি দিয়ে সেও মনে মনে বলে, আল্লাহ পাক তারে যে এত সরল সোজা কিত্তে বানাইল। জামাই যা কয় তাই শুনে। জামাই তো ভালো না, কোনো দিন জানি মাইরাই ফেলায়। বেচারি এইটাই বুঝবার পারে না। জামাই যা কয় তাতেই হ হ করে। সহজ সরল মাইয়া মানুষ। মিনুর মনের ভয় তার বেলি ভাবিকে কোনো দিন জানি ইরফান মেরেই ফেলে। কিন্তু বেলি তো তা বোঝে না। এটাই মিনুর খারাপ লাগে। মিনু কফি বানিয়ে ইরফানের রুমে যায়। ইরফান তখন গোসল করে বের হয়। ইরফান তখন মাথার পানিগুলো মুছতেছে। তখনই বেলি রুমে যায়। আপনার কফি। থ্যাঙ্কস রে, এত ধকলের পরে এই কফিটা সত্যিই প্রয়োজন ছিল। খেয়ে নেন। বেলি, জি। স্বপ্ননীর প্রজেক্টটা সাইন হয়ে গেছে। বুঝলাম না। বুঝলি না? কফির মগে চুমুক দিয়ে বেলির সামনে গিয়ে দাঁড়ায় ইরফান। তারপর হালকা হেসে বেলির চোখের দিকে তাকায় ইরফান। তোর দেওয়া নামটাই রেখেছি প্রজেক্টের। বস নামটা শুনে খুব খুশি হলেন। আমাদের কোম্পানির পরবর্তী প্রজেক্টের নাম হচ্ছে স্বপ্ননীর। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার প্রমোশনটা হয়ে গেছে আজকেই। বস ক্লিয়ার করে দিল। আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম না আপনাকে, ঠিক হবে সব। হ্যাঁ, সবটাই ঠিক হয়েছে। আচ্ছা, আপনি কফি খেয়ে আসেন, আমি টেবিলে ভাত দিতেছি। বেলি, দাঁড়া। জিবি, কিছু বলবেন? কি চাই তোর? আজ যা চাস মুখ ফুটে বল। চাইছি তো কাল রাতে। বেলি, শাড়ি গহনা কিংবা অন্য যা কিছু চাই বলতে পারিস। এসব কিছুই চাই না আমার যা চাই বলছিলাম তো কালকে। আপনি খাইতে আসেন, আমি ভাত বাড়তেছি। ইরফান কথা এড়িয়ে গিয়ে বেলি রুম থেকে বেরিয়ে যায়। বেলি যেই কথাগুলো বলে গেল, কথাগুলো কি অভিমানের কথা নাকি বেলির মনের কথা কিছুই বুঝতে পারছে না ইরফান। তবে এতটুকু বুঝতে পেরেছে, বেলির সাথে করা অন্যায়গুলোর জন্য তাকে ক্ষমা চাইতে হবে বেলির কাছে, আর তা যত তাড়াতাড়ি সম্ভব। ইরফান ডাইনিং টেবিলে বসে আছে। বেলি ভাত সহ সব কিছু এগিয়ে দিচ্ছে ইরফানকে। ইরফান কিছুক্ষণ বেলির দিকে তাকিয়ে আছে। তারপর কি যেন একটা ভেবে বেলির সামনে মিনুকে ডেকে আনে ইরফান। যে ভাই, আবার ডাকছেন? কি ভাই কন? আজকে তুই গেস্ট রুমে থাকিস। কথাটা শুনে বেলির কলিজায় এক কামড় দেয়। আর তার থেকে বড় কথা, মিনুর তো কলিজা সব পানি নাড়াচাড়া দিয়ে ওঠে। ইরফান হঠাৎ করে কেন আজকে মিনুকে গেস্ট রুমে শুতে বলল? মিনু বেলির দিকে তাকায়, আর বেলিও মিনুর দিকে তাকায়। মিনু চোখের ইশারায় বেলিকে বোঝাতে চাচ্ছে, হয়তো আজ রাতেই বেলির শেষ রাত। ইরফান হয়তো আজ রাতেই বেলিকে মেরে ফেলবে, তাই মিনুকে আলাদা শুতে বলেছে। এদিকে বেলিও বিচলিত। হঠাৎ করে ইরফানের আজ কি হলো? মিনু কথা ঘুরিয়ে নিয়ে নিজেই বলা শুরু করে, ভাই, আমার একলা হইতে ডর লাগে তো। কিসের ডর আবার? বাসায় আমি আছি, তোর ভাবি আছে। কিসের ডর আবার? ভাবি আছে সমস্যা নাই, কিন্তু আপনি আছেন, এটাই আসল সমস্যা। অ্যাভিনিউ, কি বলিস গুনগুন করে? কই, কি কইছি আবার? আপনি ভিতরের রুমে হইতাম না, আমার ডর করে। আচ্ছা, তাইলে তুই বেলির রুমে ঘুমাস। বেলি গেস্ট রুমে ঘুমাবে। কিল্লাই, এরম কিল্লাই? কি কিল্লাই করিস? আর তোকে না কতবার বলছি নর্মাল ভাষায় কথা বলতে। মিনুর মনে এবার পুরোপুরি দাগ কেটে যায় যে আজ রাতে ইরফান বেলিকে মেরে ফেলবে। তাই বেলিকে চোখের ইশারা করে। তখন আবার বেলি বলা শুরু করে, মিনু তো রোজ আমার কাছেই ঘুমায়, তাহলে আজ কেন অন্য ঘরে ঘুমাবে? আমি বলেছি তাই, কিন্তু ও তো ভয় পাবে না ভয়। এখন মিনু, তুই কোন রুমে থাকবি ভেবে দেখ। এই বলে ইরফান খাবার টেবিল থেকে উঠে নিজ রুম চলে যায়। ইরফান যেতে না যেতেই মিনু শুরু করে দেয়, দেখেছেন ভাবি, দেখছেন? কইছিলাম না মাইরা ফালাইব। আমার অন্য রুমে দিয়া আপনার মাইরা ফালাইব গো ভাবি। কী সব বলো না তুমি? আমাকে মেরে ফেললেও তুমি দেখবে, না মারলেও তুমি দেখবে। বাদ দাও, উনি যা বলছে তাই করো। আজকে বরং গেস্ট রুমে থাকো, ঘুমাও। কিন্তু আপনি, যা আছে কপালে। রাত প্রায় 12টা নাগাদ বাজবে। মিনু চিন্তা করতে করতে গেস্ট রুমেই ঘুমিয়ে গেছে। আর অন্যদিকে রুমে শুয়ে শুয়ে বেলি ভাবছে, আজকে হঠাৎ মিনুকে কেন অন্য রুমে ঘুমাইতে বলল। ইরফান এপাশ ওপাশ করেও ঘুম আসছে না বেলির। এর মধ্যে দরজায় টোকা পড়ে। বেলি দরজা খুলে দিয়ে দেখে ইরফান ট্রাউজারের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। অনেকটাই চমকে যায় বেলি ইরফানকে দেখে। ভেতরে আসতে পারি? এটা আপনার বাসা, সেই হিসাবে রুমগুলো আপনার। আসেন।
ঘুমাস না এখনো? শুয়েছিলাম, এক্ষুনি ঘুম আসতো। ও, তখন বললাম কি চাই তোর, কিছুই বললি না। আমার কিছু চাই না, আর যা চাওয়ার ছিল চেয়েছি তো। আর যদি আমি তোর কাছে কিছু চাই, দেবী আমাকে? এমন কিছু চায়েন না যা আমি দিতে পারবো না। আর যদি আমার জীবনটা চান, সহজেই দিয়ে দেব। তবু এমন কিছু চায়েন না যা আমার আয়ত্তের বাহিরে। জীবন চাইবো না, কারণ এই জীবনটাই তো আমার। মানে, যদি বলি আমি তোকে চাই, তখন কি করবি তুই? ইরফানের কাছ থেকে এমন কথা আশা করেনি বেলি। এই কথাটা পুরোটাই তার আশেপাশের জগৎ থেকে অনেক দূরে ছিল, যা বেলির ধারণাতেই ছিল না। যে মুহূর্তটা প্রত্যেক নারী আশা করে তার স্বামীর কাছে, সেই মুহূর্তটা যে এইটা হবে জানা ছিল না বেলির। আর মুহূর্তটা যে আজকের রাতটা হবে তাও জানা ছিল না বেলির।